কোথাও ঘুরতে গেলে আমার সব সময় সূর্যের আগে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, তবে পুকলো তাড়াতাড়ি উঠতে চায় না বলে আমারও ওঠা হয় না। আর সেই সুযোগে সূর্য আমার থেকে আগে উঠে পড়ে। তার ওপরে আবার কাল রাতে ঘুমোতে বেশ দেরি হয়েছে, তাই আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন চকচকে রোদ্দুরের সাথে সূর্য উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজেদের রেডি করে নেওয়ার পরে ব্যাগপত্র গুছিয়ে নেওয়া এবং তার পরের কাজ হলো টেন্ট গোছানো। টেন্ট পিচ করার কাজটি বেশ পছন্দের হলেও শিশিরে বা বরফ জলে ভেজা টেন্ট গোছানোর কাজটি আমাদের দুজনের কারোরই পছন্দ নয়, কিন্তু তবুও করতে তো হবেই। সব গোছাতে গোছাতে বেশ দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার ফলে আমরা ঠিক করলাম পথের মধ্যে কোথাও দাঁড়িয়ে ম্যাগি বানিয়ে খেয়ে নেব। আমাদের কাছে থাকা কিছু শুকনো খাবার খেয়ে আমরা এবার আগামী পথের দিকে রওনা দিলাম। এখানে জল জমে বরফ হয়ে গিয়েছে, সেই বরফগুলোই আমি ট্রেকিং স্টিক দিয়ে বাড়ি মেরে মেরে ভাঙছি। বেশ মজা লাগছে। আমরা যেখানে কাল ছিলাম সেটি একটি ভ্যালির মতো জায়গা, তাই হয়তো সেখানে বরফ তুলনামূলকভাবে কম ছিল। আমরা সেখান থেকে আরো খানিকটা ওপরে উঠতেই বুঝতে পারলাম যে সেখানে বরফের পরিমাণ অনেক বেশি এবং বরফের সব পথ ঢেকে গিয়েছে। পথের সন্ধান আমরা সেখানে পেলাম না। অনুমানের উপর ভিত্তি করে বরফের ওপর দিয়ে আমরা চলতে লাগলাম। পুকলু আগে আগে গিয়ে বরফের উপর গর্ত করে করে দিয়েছে, আর আমি সেই গর্তের উপর পা রেখে রেখে চলছি। এই যে সে পা দিয়ে চেপে চেপে বরফের উপর গর্ত করে করে এগিয়ে চলেছে। এখানে চারিদিকে শুধুই বরফ আর বরফ। বরফের নিচে সব কিছু চাপা পড়ে গিয়েছে। বরফের মধ্যে দাঁড়িয়ে দুজনের ফটোশ্যুট চলছে। সুরজ ভাই এখানে আমাদের ফটো তুলে দিচ্ছে। বরফের মধ্যে চলা বেশ কষ্ট, তাই দুজনে হেলতে দুলতে এগিয়ে আসছি। ওই দূরে যে ঘরটি দেখা যাচ্ছে ওটি নাগ দেবতার মন্দির। টলটলে জলের এই লেকের পাশে মন্দিরটির অবস্থান এই জায়গাটিকে অপার্থিব সুন্দর করে তুলেছে। এত ঠান্ডা এবং চারিদিকে এত বরফ থাকা সত্ত্বেও লেকের জল কিন্তু জমেনি। তবে লেকের জলটি স্বচ্ছ নয়, কালো রঙের। এই মন্দিরের দেওয়ালে নাগ দেবতার ছবি বানানো রয়েছে এবং মন্দিরে মূর্তি রূপে নাগ দেবতা পূজিত হন। মন্দিরের দরজায় তালা লাগানো ছিল, তাই আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। এবারে আমরা এক কঠিন সমস্যার সম্মুখীন হলাম। এখান থেকে যে এবার কোন দিকে যেতে হবে সেটি আমরা আর বুঝতে পারলাম না, কারণ বরফের সব পথ ঢেকে গিয়েছে। তার উপরে কোনো পায়ের ছাপও নেই, ফোনে কোনো নেটওয়ার্ক নেই যে সেখান থেকে আমরা গুগল ম্যাপের সাহায্য পাব। তবে আমাদের কাছে আগে থাকতেই একটি রুট ম্যাপ ডাউনলোড করা ছিল। সেই ম্যাপটির সাথে আকাশের সূর্যের অবস্থান আর আমার জিওগ্রাফি স্কিলকে কাজে লাগিয়ে একটি পথ নির্বাচন করে সেদিকে চলা শুরু করলাম। এই যে এই ঢালটার ওপারে ছিল নাগদেবতা মন্দির। এবার আমরা এই ঢালটা পেরিয়ে এই সাইডে এসছি, কিন্তু আমরা কোনো রাস্তা জানি না যে কোন দিক দিয়ে যেতে হবে। এবার কোনো রাস্তা বানানো নেই, বরফ দিয়ে সব রাস্তা ঢেকে গেছে আর বরফের উপরে কোনো পায়ছাপ নেই। এই আমাদের গাইড গিয়েছে ওই দিক দিয়ে, আমাদের গাইড দাদাও জানে না কোথায় রাস্তা। আমরা এখন এই পাহাড়টা পার করব, পার করে দেখবো ওদিকে কোনো ক্যাম্প আছে কিনা। কালকে থেকে আমরা একটা মানুষও দেখতে পাইনি। এবার কারোকে পেলে আমরা রাস্তা খুঁজতে সুবিধা হতো, আমরা একদমই রাস্তা খুঁজে পাচ্ছি না।
চলো যাওয়া যাক, দেখি কত দূর কি করা যায়। আমাদের গাইড বা আমাদের বন্ধু সুরজ ভাইও এই পথে আমাদের সাথে প্রথমবারই এসেছে, তাই সেও কিছু রাস্তা জানে না। চলতে চলতে অনুভব করতে পারলাম আমরা সম্পূর্ণভাবে পথ হারিয়ে ফেলেছি, অর্থাৎ আমরা তিনজনে হারিয়ে গিয়েছি। তবে আমরা প্রবল মনের জোর নিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমরা পেছনে ফিরে যাব না, সামনের দিকেই এগোতে থাকব, দেখি কোথায় গিয়ে পৌঁছই। এই ভেবে আমরা বরফের মধ্যে দিয়ে অনুমানের ওপর ভিত্তি করেই এগিয়ে চললাম। এদিকে তখন আকাশ কালো করে মেঘ হয়ে এসেছে। একটু সময়ের মধ্যেই গুড়ি গুড়ি তুষারপাত শুরু হলো। দেখতে দেখতেই স্নোফলের তীব্রতা বেড়ে গেল, আর আমরা চটপট পা চালিয়ে এগিয়ে গিয়ে টেন্ট লাগানোর জায়গা খুঁজতে লাগলাম। এখানে তো 1 হাঁটু পর্যন্ত বরফ ছিল, আর তখন অনেক জোরে স্নোফল হচ্ছিল। সুরজ ভাই সামনে এগিয়ে গিয়েছে, আর আমি সুরজ ভাইয়ের সেই পায়ের চিহ্ন অনুসরণ করেই এগিয়ে চলেছি। কিন্তু স্নোফল এত জোরে হচ্ছে যে পায়ের ছাপ তাড়াতাড়ি ঢেকে যাচ্ছে। এবারে স্নোফল কিছুটা কমেছে, আর আমরা খানিকটা সমতল জায়গা পেয়েছি। এই জায়গা থেকে বরফ সরিয়ে আমরা এখানেই টেন্ট লাগাবো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বরফ সরানোর পরে বুঝতে পারলাম জায়গাটি একদম কাদা হয়ে গিয়েছে। এখানে টেন্ট লাগানো যাবে না, তাহলে টেন্ট নিচে থেকে ভিজে উঠবে, আর তার জন্য রাতে আমাদের খুব ঠান্ডা লাগবে। বেশ খানিকটা বরফ সরানোর পরে খুব হতাশ হলাম। আগের জায়গাটিতে টেন্ট পিচ করতে পারবো না বুঝে আমরা আরো খানিকটা এগিয়ে এলাম। এই জায়গাটিতে বড় একটি গাছ ছিল, তাই জায়গাটা বেশ শুকনো, বরফ পড়তে পারেনি জায়গাটিতে। তাই আমরা জায়গাটিকে টেন্ট লাগানোর উপযুক্ত মনে করে টেন্ট পিচ করা শুরু করলাম। কাজটি খুব দ্রুত করতে হবে, কারণ যখন তখন আবার স্নোফল শুরু হবে, আর স্নোফল শুরু হওয়ার আগেই টেন্ট লাগানো শেষ করে তার মধ্যে ব্যাগপত্র রেখে এই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে হবে। কারণ আমাদের জুতো মোজা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত সব ভেজা। জুতোগুলো ওয়াটারপ্রুফ, কিন্তু জুতোর মধ্যে বরফ ঢুকে যাওয়াতে জুতো ভেতর দিক দিয়ে ভিজে গেছে। কাঠ জোগাড় করে এনে আগুন জ্বালিয়ে সেসব শুকোতে হবে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। টেন্ট লাগানো শেষ হতেই আবার স্নোফল শুরু হলো, আর আমার জীবনে এই প্রথম স্নোফল দেখা। পাহাড়ে অনেকবার গেলেও কখনো আমার ভাগ্যে স্নোফল জোটেনি, তাই হাত পা ঠান্ডায় জমে গেলেও স্নোফল দেখে আমার বেশ মজা হচ্ছে, খুব আনন্দ লাগছে। জীবনের প্রথম স্নোফল মন ভরে উপভোগ করছি আমি। পুকলু আগে স্নোফল দেখেছে, কিন্তু তাও ওর খুব আনন্দ হচ্ছে, ছেলে মানুষের মতো ব্যবহার করছে। এবারে আমি পুকলুকে জোর করে টেনে নিয়ে গেলাম বরফের মধ্যে, বরফ নিয়ে খেলার জন্য। এরকম বরফ নিয়ে খেলা আমি শুধু সিনেমাতেই দেখেছি, ছোটবেলা থেকে অনেকবার দেখেছি, তাই নিজের মনের ইচ্ছেটাও পূরণ করে নিলাম এখানে গিয়ে। এবারে মনে পড়ল যে শুধু বরফের মধ্যে লম্পঝম্প করলেই হবে না,
আগুন জ্বালানোর জন্য কাঠ কুড়িয়ে আনতে হবে। এই যে আমি ওই পেছনের জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনছি। কাঠগুলি অল্প অল্প ভেজা ছিল, তাও সুরাজ ভাই অনেক কষ্ট করে সেগুলোতে আগুন জ্বালিয়ে ফেলল। এই ভেজা অবস্থায় আগুন না জ্বালাতে পারলে আজকে আমরা খুব বিপদে পড়তাম। আগুনের পাশে বসে খুব আরাম হলো। এবার সেই আগুনের মধ্যে আমরা জুতো, মোজা আর নিজেদের শুকনো করতে লাগলাম। ওই যে খালি পায়ে বসে জুতো শুকোচ্ছি। এসব করতে করতেই সূর্য ডুবে চারিদিকে অন্ধকার হয়ে এলো। এমনি স্নোফলের জন্য মেঘ করেছিল, তাই জন্য আজকে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে এলো। আমরা সেই আগুনের পাশে বসে ম্যাগি খেয়ে আজকে তাড়াতাড়ি টেন্টে ঢুকে পড়লাম, কারণ আজ খুব ঠান্ডা আর আমরা অনেকটা পথ চলে খুব ক্লান্ত ছিলাম। বেশিক্ষণ আর বাইরে বসে থাকতে পারলাম না। এইভাবেই দিনটি শেষ হলো।